বিবেচনা করে আসতে চাই যারা মবের শিকার হচ্ছেন এবং সেটি স্পষ্ট আমরা দেখছি যারা বিগত 15 বছরে বা আওয়ামী লীগের শাসনামলে নানা ধরনের পদে ছিলেন, বিতর্কিত ভূমিকা পালন করেছেন, নির্বাচন কিংবা রাজনীতির প্রেক্ষাপটের মূল তাৎপর্য বা বৈশিষ্ট্যের মানে এর এটাকে স্ট্রাকচারটাকেই বদলে দিয়েছেন। সেই জায়গা থেকে আপনারা বলছেন যে একজন অপরাধীরও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু যারা মবের শিকার হচ্ছেন তাদের অধিকারটা আসলে আমরা মানি কিনা, মানে থাকবে কি থাকবে না, এটাও কিন্তু একটা প্রশ্ন আকারে উত্থাপিত হচ্ছে। এই প্রশ্নের উত্তরে কি বলবেন? না, এটা দেখেন, এটা আমি না, সক্রেটিসের একটা কথা ছিল যে ডেমোক্রেসির একটা সংকট হচ্ছে যে অনেক সময় ডেমোক্রেসি এমন পর্যায়ে চায় যেটা মবোক্রেসিতে পরিণত হয়। অর্থাৎ একটা সোসাইটির জনগণ আসলে কতখানি রেডি টু গেট দ্যাট পজিশন, যে আমি যে এটা বুঝি যে এটা আমার অধিকার। তো এই যে দেখেন, আমি একটা বিষয় খুব পরিষ্কার করি, একজন রেপের আসামিও আপনি তাকে বিচার বহির্ভূতভাবে মারতে পারেন না। অনেক সেন্টিমেন্টাল একটা কথা বলছি, যে আপনি জানেন যে রেপিস্ট, কিন্তু তার একটা প্রক্রিয়া রাখতে হবে। তখন একটা উদ্দীপনা তৈরি হয় যে এক্ষুনি ফাঁসি দিয়ে দাও, এক্ষুনি এটা করে ফেলো। না না, এটা পসিবল না। এবং আপনি দেখবেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কিন্তু বিগত সরকারের সময় বারবার আপনার লিমন বহু কথা হয়েছে। কিন্তু তাহলে এখন যে গুরুত্বপূর্ণ আলাপটা আপনি বলেছেন যে একজন অপরাধীর কি বাঁচার কোনো অধিকার নাই? বাঁচা তো ভালো কথা। আমাদের দেশের সমস্যাটা কি দেখেন, যার কোনো দরজা খোলা নাই তার জন্য মসজিদের দরজাটা খোলা থাকা উচিত, যার কোনো দরজা খোলা নাই তার জন্য মন্দিরের দরজাটা খোলা থাকা উচিত। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আপনি যদি প্রথমে ওই দরজাটা বন্ধ করে দেন, আমি যাবোটা কোথায়? অর্থাৎ একটা মানুষ মসজিদ মন্দিরের কথা বলছেন কি, মানে 17 বছর পরে আল্লাহ বা সৃষ্টিকর্তা সাড়া দিয়েছে এরকম একটা ইঙ্গিত রাখছেন? না, আমি সেটার জন্য বলছি না। আমি বলছি যে আপনি দেখবেন যে সেই জায়গাটা থেকেও এখন আমাদের রেজিস্ট্যান্স আসে। এটা যে কি পরিমাণ দুঃখজনক, কারণ আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে আমি আপনাকে বলি যে সেখান থেকেও আপনার দিয়ে দেওয়া হয় অমুকে যেতে পারবে না, অমুকে ঢুকতে পারবে না। এটা খুব স্যাড পার্ট। আমি সেটা বলেছি যে ভীষণ রকমের একজন গ্রিফ থেকেও একটা মানুষ যেতে পারে। মানে আমার অনুশোচনারও একটা স্পেস থাকা উচিত অ্যাজ এ হিউম্যান বিইং। এখন এই বোধটা আপনি সোসাইটিতে সার্কুলেট করতে পারেন কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এখন আপনি বলছেন অপরাধীর যে শাস্তি, যে আমরা যে ধরে নিচ্ছি যে দেখেন এটা আমাদের একটা চরিত্রের সমস্যা। কি 71-এর কারণে হতে পারে, একটা সংঘর্ষময় ইতিহাস আছে। আমরা একটা আন্দোলন হলে ভাবি লাশ পড়েছে কয়টা, তাহলে ওটা আন্দোলন। মানে আমার আপনার ভাবনা, মিডিয়ার কাভারেজ যে কতজন নিহত হলো, তাইলে ওটা একটা আন্দোলনের মোটিভ পাওয়া যায়। কিন্তু একটা আন্দোলন কোনো ধরনের ব্লিডিং ছাড়াও যে হতে পারে, এটা যে সম্ভব, এই চিন্তার মধ্যে আমরা আছি কিনা? নাই। অর্থাৎ জাতিগতভাবে আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে হতে পারছেন না যে হতাহত ছাড়া। দুনিয়ার এখন এআই এর যুগ, টেকনোলজি মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শেষে এখন টেকনোলজিক্যাল রিভলিউশনে ঢুকেছে। মানুষ এখন বায়ো ওয়েপনে আছে। আমরা এখনো কে কাকে মারতে পারলাম, কার ক্ষমতা দখল করতে পারলাম, সেটা নিয়ে আলাপ করি। এই আলাপগুলা যে আমাদের, এই আলাপটাই নাকি বাঙালির উন্নতি বা অগ্রগতি। এখন কি করবেন? এটা উন্নতি না, এই প্যারামিটার। সেটাই বলছি যে আমাদের এই চিন্তাগুলা আপনাকে আনতে হবে, এবং এই আনার ক্ষেত্রে কিন্তু মিডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। এই যে আপনি আজকে একটা অনুষ্ঠান করছেন, এটাও কিন্তু একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয়। তো এই বার্তার পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। আপনি এটাকে উদযাপন করতে পারেন না, আই এম ভেরি সরি, কোনোভাবে এটাকে উদযাপন করা যায় না। আপনি গণভবনে গেছেন, গণভবনে যে কারো আন্ডারগার্মেন্টস নিয়ে আসছেন, এটা উদযাপনযোগ্য বিষয় না। গণভবনে যে জিনিসপত্রকে আপনি সুভিনিয়ার হিসেবে কালেক্ট করে চুরি করে নিয়ে আসছেন, এটা উদযাপনের যোগ্য না। আপনার গাজা এবং ইস্যুতে আপনার হয়েছে, আপনি এই জন্য বাটার দোকান ভাঙছেন, এটা কোনো প্রতিরোধের অংশ হতে পারে না। এই যে বিষয়গুলা, এই যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলোতে আমাদের ঘাটতিটা এত প্রকট। এবং সেটার জন্য না, আমি একদম আপনাকে বলছি, এটা কোড অ্যান্ড কোড কোনো এডুকেটেড আনএডুকেটেড পিপুলের ব্যাপার না।